গ্রুপে ঢুকেন তো, সদস্য হয়েছেন না? দেখেন এদিকে এই বুঝতে পেরেছি, দরজাটা লাগাই দিবি আমি বললাম। একটু পরে দুইজনে বেরিয়ে যাবে আমি বললে, বা এখানে দাঁড়িয়ে থাকিস, তুই দাঁড়িয়ে থাকিস, কোনো কাজে লাগলে আমি ইয়ে করতে পারবো। সায়েন্স গ্রুপে আমি আসছি লাইভে, হ্যাঁ দেখেন তো ভালো করে সায়েন্স গ্রুপটা দেখেন। আসছি না? আচ্ছা দেখেন তো একটু ভালো করে কেমন দেখা যাচ্ছে এখন, চলবে কি না? সায়েন্স না, ভিডিও হ্যাজ নো সাউন্ড। আচ্ছা কথা কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখা বাদর সাহেব দেখুন তো এখন আমাকে দেখা যাচ্ছে কিনা, চেহারাটা দেখা যাচ্ছে কিনা, এদিকে এসে একটু দেখুন। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ তাহলে আপনারা একটু যান, আমি শুরু করি বিসমিল্লাহ। এটা করবে, এখন আর কিছু করার নেই, আপাতত আর কিছু করার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে, বিশেষ করে রসায়ন বিভাগের পক্ষ থেকে। তোমরা জানো গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অনলাইন ক্লাসের উদ্বোধন করেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ অনলাইন ক্লাস শুরু করেছি এবং আজ আমরা প্রথম তোমাদের কাছে রসায়ন বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ তোমরা জানো, এবং এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে অনেক কাঠখড়া পোহাতে হয়েছে। তো আমরা বিশ্বাস করি যে আমাদের যে স্টুডেন্ট যারা এখানে ভর্তি হয়েছে, বিশেষ করে তোমরা যারা বিজ্ঞানে ভর্তি হয়েছ, তোমাদের কাছ থেকে আমরা বরাবরই একটা ভালো ব্যবহার আশা করি। আর এখন যেহেতু তোমরা আমাদের চোখের আড়ালে আছো, এই জন্য আমরা আশা করব আমাদের মধ্যে যে ছাত্র শিক্ষক সম্পর্ক, ওইরকম একটা সম্পর্ক বজায় রেখে তোমরা আমাদের সাথে কথা বলবে। নিশ্চয়ই তোমরা এমন কোনো কিছু কমেন্টস করবে না যেগুলি আমাদের মনে কষ্ট হয়, কারণ তোমরা এবং আমরা একই পরিবারের সদস্য। তো এই আবেদনটুকু তোমাদের কাছে আমাদের থাকবে। গতকাল লাইভে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছো, আমরা দেখেছি। আশা করি আমাদের কোনো বিজ্ঞানের কোনো স্টুডেন্ট ওইরকম কেউ কিছু করবে না। যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না, কারণ এই ক্লাসগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কমেন্টসে তোমাদের প্রবলেম যদি হয় বুঝতে অথবা দেখতে আমাকে জানাবে। যেহেতু আজকে প্রথম ক্লাস, কিছু আমরা এই সমস্যাগুলি সমাধান করে নেব ধীরে ধীরে।
তো আমি খুব ধীরে ধীরে যাব, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে কি পড়াচ্ছি বা কি বোঝাচ্ছি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে অথবা ইনবক্সে নক করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাই। তো প্রথমে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। রসায়ন বিভাগ তোমাদের পাশে থাকবে আগামী 2 বছর, তোমরা যতদিন এখানে থাকবে। এবং শুধু আগামী 2 বছর নয়, তোমরা এখান থেকে পাশ করে যাওয়ার পরও ব্রাহ্মণবাড়িয়া যেহেতু তোমাদের বাড়ি, সুতরাং এখানে তোমাদের নারীর টান থাকবে, আমাদের কাছে আসবে, আমরা তোমাদেরকে চিনবো এবং তোমরা আমাদের কাছে আসবে। এটা কিন্তু চলতে থাকবে। অতীতে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এখান থেকে চলে গেছে সবাই কিন্তু আমাদের কাছে আসছেন এবং তারা আমাদের সাথে সম্পর্ক রাখছেন। সুতরাং আমি আশা করব তোমাদের সাথেও এরকম একটা মধুর সম্পর্ক আমাদের তৈরি হবে এবং আমরা চিরকালে এই সম্পর্কটাকে ধরে রাখবো। যাই হোক, আমি কথা বাড়াবো না, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। এই জন্য আমাদের কলেজের এবং বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। তো আশা করি তোমরা এই গোলাপের শুভেচ্ছার মূল্যায়ন করবে এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবে এবং আমরা সবাই একসাথে আমাদের কার্যক্রম চালিয়ে যাব পরস্পরের সহযোগিতার মাধ্যমে। তোমরা যদি আমাদেরকে সহযোগিতা না করো, আমরা যদি তোমাদেরকে সহযোগিতা না করি, তো আলটিমেটলি আমাদের কোনো গেইনিং হবে না। ওকে, তো চলো আমরা একটা সংক্ষিপ্তভাবে পরিচিত হই। তোমাদের সাথে তো পরিচিত হওয়ার কোনো চান্স নাই, তোমরা দৌড়ে দৌড়ে আছো, আর আমার পক্ষে বারবার স্ক্রিন দেখা সম্ভব না। আমি কিন্তু এখন বলেই যাব, পরে তোমাদের কমেন্টসগুলি দেখবো, আমি কমেন্টসগুলি রিপ্লাই করব, অবশ্যই রিপ্লাই করব যদি তোমাদের জানার কোনো কমেন্টস থাকে। তাই এখন আপাতত আমি আমার লেকচারটা চালিয়ে যাই। আর যদি কমেন্টসগুলি এখন দেখতে যাই তাহলে আমার একটা ইন্টারাপশন হবে বড় ধরনের। আর যেহেতু অনেক অল্প ক্লাস, অনেক দিন পর একটা ক্লাস, এই জন্য আমরা ক্লাসের হ্যাম্পার করতে চাচ্ছি না। আমি আব্দুল খালেক, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। শিক্ষাগত যোগ্যতা খুব সংক্ষিপ্তভাবে বলি। 1996 সালে আমি এসএসসি পাশ করি দিল্লুর রহমান হাই স্কুল, সুহিলপুর। তোমরা অনেকেই চিনো, ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর, ওখান থেকে পাশ করি 1996 সালে। আর এসএসসি পাশ করি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে 1998 সালে। আর অনার্স এবং মাস্টার্স দুইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স, এবং মাস্টার্স সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই হলো সংক্ষিপ্ত পরিচয় আমার। তো পরিচয় যাই হোক, আসল পরিচয় হবে তোমাদের সাথে আমাদের ক্লাসে। অনেকে জানতে চেয়েছো আমরা কোন কোন বই কিনবো। বইয়ের ব্যাপারে আমরা কোনো বাইন্ডিংস দিই না এবং নির্দিষ্ট একটা বইও আমরা পড়াই না। আর এখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, সুতরাং নির্দিষ্ট বই প্রেসক্রাইব করা খুব রিস্কি, আমরা সেটা করিও না। তোমাদের ইচ্ছা মতো তোমরা বই কিনতে পারবে, তবে আমরা কয়েকটা বই এখানে নাম লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও নামগুলি। আমি একটু স্ক্রিনটা কিছুক্ষণ রাখছি কারণ স্ক্রিন একটু আপ ডাউন করতেছে, তো তোমরা একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমরা বলছি হাজারি নাগের বইটা কিনো, কারণ এটা একটু সহজভাবে লেখা আছে। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে আবুল হাসানের বই আছে, হাসানের বই বললেই হয়। এই দুইটা বই ভালো করে পড়ো, কারণ আমরা যেটা বলি যে একটু সহজ বইগুলি আগে পড়ো, আর একটু কঠিন যেগুলি লেখা আছে বা একটু ইলাবোরেটলি যেগুলি লেখা আছে এগুলি একটু পড়ো। আগে একটু ফাউন্ডেশনটা ডেভেলপ করো, তারপরে তোমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাও। একটু সহজভাবে সামনের দিকে আগানোটাই ভালো হবে। তাহলে আমি এখানে প্রথম দুইটা যে বই লিখছে আবুল হাসান এবং হাজারিনাগ, তারপর লেখক সঞ্জিত কুমার গুহ, তার বইটা অনেকে তোমাদেরকে প্রেসক্রাইব করবে, নটরডেম কলেজের টিচার, ওই ছাত্ররাও পড়ে। তো আমিও লিখিয়ে দিচ্ছি, কিন্তু প্রথমে পড়তে গেলে তোমাদের অনেকের খটকা লাগতে পারে, অনেক মনে হবে কেমিস্ট্রিটা অনেক কঠিন মনে হয়, কেমিস্ট্রি কি পারবো আমি, একটা হতাশার মধ্যে পড়ে যেতে পারো। এই জন্য আমি প্রেসক্রাইব করি যে হাজারিনাকে অনেক সহজভাবে লেখেছে, অথবা আবুল হাসান, ওইগুলি একটু পড়ো, প্রথমে শেষ করো, পড়ার পর তুমি আবার সঞ্জিত কুমার গুহটাও পড়ো, তাহলে তোমার ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে তোমার কাছে। এই হলো আমার বই নিয়ে সংক্ষিপ্ত কথা। এবং বই যারা কিনবে তারা অবশ্যই দুইটা বই কিনবে, দুইটা মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। কারণ আমরা ফার্স্ট ইয়ার অর্থাৎ হাফ ইয়ারলি এক্সাম 6 মাস পরে যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাতে তোমাদেরকে দুইটা বই থেকে আমরা, অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট থেকে আমরা কোশ্চেন করব। সুতরাং তোমাকে অবশ্যই দুইটাই কী করতে হবে, পড়তে হবে। ওকে, তাহলে এই হলে আমাদের বইয়ের নাম। এবার আসে আমরা সংক্ষিপ্ত সিলেবাস বলতে আমরা বুঝি আমাদের 6 মাস পরে যে পরীক্ষাটা হবে, আমরা এটাকে বলি অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের কি কি অধ্যায় থাকবে সে ব্যাপারে আমি একটু বলছি, মনোযোগ দিয়ে দেখো। আর পরে তো তোমরা কমেন্টসের মাধ্যমে জানতে পারবে যদি কোনো সমস্যা থাকে। প্রথম অধ্যায় প্রথম পত্রে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আবারও বলছি, প্রথম পত্রে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং গুণগত রসায়ন।
তৃতীয় অধ্যায় মূল সময়ের পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই হলো প্রথম পত্রের 3টা অধ্যায়। আমি আবারও বলছি, প্রথম পত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এই 3টা অধ্যায় থাকবে। আর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেটাকে আমরা বলছি পরিবেশ রসায়ন, ওই অধ্যায়টা থাকবে। দ্যাট মিন্স হাফ ইয়ারলি এক্সামে আমাদের মোট 4টা অধ্যায় থাকবে। এর মধ্যে প্রথম পত্রের 3টা অধ্যায় আর দ্বিতীয় পত্রের 1টা অধ্যায়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা 4টা অধ্যায় নিয়ে ডিল করব হাফ ইয়ারলি। আফটার 6 মান্থ you will appear in the exam with these 4 chapters. ক্লিয়ার? তাহলে এই 4টা চ্যাপ্টার নিয়ে আমরা ডিল করব। ওকে, তাহলে এই 4টা চ্যাপ্টারের ভিতরে কী কী আছে তোমরা চ্যাপ্টার বইগুলি খুললেই বুঝতে পারবে। আর কিছুদিনের মধ্যে তোমাদেরকে একটা একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হবে, ওইখানে বিস্তারিত তোমাদের লেখা থাকবে। সুতরাং এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কীভাবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, কী কী থাকবে, কোন কোন জিনিস থাকবে, এই জিনিসগুলি পুরো ডিটেলস আমরা তোমাদেরকে একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে জানিয়ে দেবে খুব শীঘ্রই। সুতরাং তোমরা আপাতত আমরা যেভাবে বলি সেভাবে পড়তে থাকো। ওকে, তাহলে আমরা দেখি একটু প্রশ্ন কাঠামো বা মূল্যায়ন পদ্ধতি আমরা কিভাবে এখানে মূল্যায়ন করি। তোমরা স্কুলে কিভাবে পড়ে আসছো তোমরা জানো, কিন্তু আমরা এখানে কিভাবে মূল্যায়ন করব তোমাদের, অথবা আমার ইন্টারমিডিয়েট লেভেলে বোর্ড কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করবে কেমিস্ট্রি বা বিজ্ঞানের সাবজেক্টগুলোকে। আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলছি, কেমিস্ট্রির ব্যাপারেই বলছি। প্রথমে সৃজনশীল কোশ্চেন থাকবে 5টা, এবং 5টা কোশ্চেনের মোট মার্কস হচ্ছে 10 করে 50 মার্কস। এক একটা কোশ্চেনে ক, খ, গ এবং ঘ, এই 4টা অংশ থাকবে। কতে 1, খতে 2, গতে 3 এবং ঘতে 4 মার্কস। এই হইল মার্কিংটা। মোট হচ্ছে 10 মার্কস এক একটা কোশ্চেনে, এবং 5টা কোশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে। এই 5টা কোশ্চেনের মোট মার্কস হচ্ছে 50। এ হচ্ছে তোমাদের সৃজনশীল কোশ্চেন। তারপরে আমরা এই যে এমসিকিউ, এমসিকিউ কোশ্চেন থাকবে 25টি, এবং 25টি কোশ্চেনের জন্য মার্কস হবে 25, এবং মোট তাহলে 25 যদি হয় তাহলে এখানে এমসিকিউ 25 আর সিকিউতে হচ্ছে 50, 75। আর প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ কেমিস্ট্রিতে প্রত্যেকটা পেপারে 25 মার্কসের এক ব্যবহারিক থাকবে, মোট হচ্ছে 100, অর্থাৎ প্রতি পেপারে 100 করে। কেমিস্ট্রিতে মোট নাম্বার হবে 200। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি আবারও বলছি, সিকিউতে থাকবে 50 মার্কস, এমসিকিউতে থাকবে 25 মার্কস, এবং প্র্যাকটিক্যালে থাকবে 25 মার্কস। মোট হচ্ছে 100 মার্কস। ফার্স্ট পেপার 100 এবং সেকেন্ড পেপার 100। ওকে, আচ্ছা, এখন হাফ ইয়ারলি এক্সাম যেটা নিব আমরা, এক্সাম যদিও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই মিলিয়ে নিব, কিন্তু আমরা 100 মার্কসের পরীক্ষা নিব, এবং একটা কোশ্চেনের মধ্যেই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে আমরা কোশ্চেন দিব, এবং ওই কোশ্চেনগুলো থেকে তুমি যে কোনো 5টা কোশ্চেনে আনসার করবে হাফ ইয়ারলির জন্য এটা। ওকে, তাহলে আর একাডেমিক ক্যালেন্ডারে আমি এখানে লিখে দিয়েছি, দেখো একাডেমিক ক্যালেন্ডারে বিস্তারিত দেওয়া থাকবে, তুমি ওইখানে বিস্তারিত জানতে পারবে। সুতরাং এই নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। নেক্সটে আসি আমরা আজকের আলোচ্য বিষয়। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম এর সব কিছু হচ্ছে জেনারেল আলোচনা, তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়া যে আমরা আসলে এখানে কিভাবে পড়াশোনা করব। তাহলে তোমরা পড়াশোনা করবে মূলত টেক্সট বই ভালো করে তোমাদেরকে পড়তে হবে। গাইড বা নোট এগুলির ব্যাপারে আমরা কখনো সাজেস্ট করি না, এটা ইটস আপ টু ইউ, তোমাদের উপরে। তোমরা যদি মনে করো তোমরা পড়বে, বাট আমরা সবসময় টেক্সট বুককে সাজেস্ট করি। এবং শুধু তাই নয়, তুমি বইটাকে একবারে লাইটার পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বে, যেন কোনো জায়গা তোমার বাকি না থাকে। যারা এভাবে পড়তে পারবে তারাই ভালো করবে ভবিষ্যতে। বুয়েট মেডিকেল প্রতি জায়গা, যে সমস্ত ভালো ভালো জায়গা আছে ওখানে তোমরা চান্স পাবে। তোমরা জেনে খুশি হবে, প্রতি বছরই আমাদের এখান থেকে কিন্তু বুয়েট মেডিকেলের ছেলেরা চান্স পাচ্ছে। গতবার মেডিকেলে প্রায় 10 থেকে 15 জনের মতো চান্স পেয়েছে। সুতরাং আমরা আমাদের ব্রাউনবাড়ি সরকারি কলেজ ঐতিহ্যবাহী কলেজ, আর এবার তো তোমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট ভর্তি হয়েছে আমি যতটুকু জানি। অনেকে করোনার কারণে, এই মহামারীর কারণে ঢাকায় যায় নাই, এই হিসেবে আমরা অনেক ভালো স্টুডেন্ট তোমাদেরকে পেয়েছি বলে আমরা ধারণা করছি। যদিও তোমাদের সাথে আমাদের পরিচয় নেই, আমরা ধারণা করছি তোমরা আগের বেসগুলির চেয়ে অনেক মেরিটোরিয়াস হবে এবং তোমাদের ব্যবহারও এরকম উন্নত মানের হবে। তো যাই হোক, আমরা সময় বলে দেবে আসলে আমরা কোন দিকে যাব। তাই আসে আমরা কী কী আলোচনা করব। তো আলোচনার শুরুতেই তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা কয়েকটা জিনিসই আসলে এখানে প্রাধান্য দিই, কয়েকটা অধ্যায়কে আমরা পড়াবো। তবে আমরা এবার যেভাবে কেমিস্ট্রিটা পড়াবো চিন্তা করছি, প্রথমে দ্বিতীয় অধ্যায়টা আমরা পড়াবো। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গুণগত রসায়ন। আর আমি আজকে যে জিনিসটা আলোচনা করব, ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা, এই সব কিছু দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে। তোমরা ইলেকট্রন বিন্যাসটা
অংশটা গেলেই তোমরা জানতে পারবে। আমি আবারও বলছি, দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাস অংশটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কোন অংশটা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, আমরা তিনজন টিচার তোমাদেরকে আপাতত ক্লাসে থাকবো। আমি থাকবো, আমাদের আলাউদ্দিন সাহেব আমাদের এখানে প্রভাষক আলাউদ্দিন থাকবেন, আর মেহেদি হাসান সেও থাকবে। আমরা তিনজন থাকবো, তিনজন শিক্ষক তোমাদেরকে নিয়মিত কেমিস্ট্রি নিয়ে ডিল করো তোমাদের সাথে। তো আমি একদিন পড়ালে এরপরে হয়তো আলাউদ্দিন স্যার আসবেন, এরপরও মেহেদি স্যার আসবেন, আমরা বাই টার্নসে পড়াবো। আমরা সবাই দ্বিতীয় অধ্যায়েই পড়াবো, কিন্তু আমরা অধ্যায়টাকে তিনটা ভাগ করে নিয়েছি। প্রথম অংশ যেটা তোমরা দ্বিতীয় অধ্যায় খুললে পাবে, পরমাণুর গঠন, পরমাণুর বিভিন্ন মডেল, এই জিনিসগুলি তোমাদেরকে আলাউদ্দিন স্যার পড়াবে। এরপর অংশটা আমি পড়াচ্ছি ইলেকট্রন বিন্যাসটা। এরপরে দ্রাব্যতা একটা অংশ আছে, ওই অংশটা তোমাদেরকে মেহেদি স্যার পড়াবে। তার মানে আমরা তিনজন প্রথমে আমরা দ্বিতীয় অধ্যায়টাকে শেষ করে এরপর আবার তৃতীয় অধ্যায়ে এভাবে যাব। তিনটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোন অধ্যায় পড়াচ্ছি। তাহলে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ আমি পড়াবো, আরেকটা অংশ আলাউদ্দিন স্যার পড়াবেন, আরেকটা অংশ মেহেদি স্যার পড়াবেন। আমরা তিনজন মিলে দ্বিতীয় অধ্যায়টাকে আগে শেষ করব, তারপর আমরা আরেকটা অধ্যায়ে যাব, তৃতীয় অধ্যায় অথবা প্রথম অধ্যায়। তো এই হলে তোমাদের সাথে আমাদের পড়ানোর মেকানিজম নিয়ে কথা। তাহলে আমরা মনে হয় যে অনেক কথাই বলেছি, এবার আসি আমরা আমাদের পড়ানোতে চলে যাই। আমরা একটু দেখি, আমরা আজকে যে জিনিসগুলি পড়াবো এই জিনিসগুলি তোমাদের কাছে মোটামুটি সবার কাছেই পরিচিত এবং বুঝবে না এমন কেউ এখানে নাই। এবং তোমরা কেন, যারা বিজ্ঞানে তোমাদের গার্জিয়ান যারা আছেন তারাও ওইগুলি বুঝবেন আমরা যেগুলি বলবো, কারণ এই জিনিসগুলি তোমাদের সবার কাছে জানা আছে। সুতরাং না বোঝার কোনো কারণ নাই লেকচার। আর আমার কথা যদি না বোঝো আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলার জন্য এবং ধীরে ধীরে কথা বলার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তো এই হচ্ছে আমাদের তাহলে আলোচ্য বিষয়। কি কি আলোচনা করব আমরা? নাম্বার 1 ইলেকট্রন, নাম্বার 2 ইলেকট্রন বিন্যাস, এবং নাম্বার 3 হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা কতটুকু পারি আজকে দেখি, যেখানে গিয়ে আমরা থেমে যাব আমাদের সময় শেষ হয়ে যাবে। এর পরবর্তী অংশ থেকে আগামী ক্লাসে আমরা পড়াবো। অর্থাৎ আগামী ক্লাস বলতে আমি যে দিন আবার ক্লাসে আসবো ওই দিন পড়াবো। ওকে, তো চলো আমরা দেখি একটু। এরপরে কি আছে? ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে আমরা প্রকাশ করি ই দ্বারা। দেখো ই, এবং এখানে 0 আর এখানে -1। এই 0 বলতে আমরা বুঝি ইলেকট্রনের এখানে ভর সংখ্যা বা ভরকে বুঝি, আর -1 বলতে আমরা এখানে বুঝি তার চার্জ, আপেক্ষিক চার্জ। ওকে, প্রকৃত চার্জ নয়, আপেক্ষিক চার্জ। আপেক্ষিক চার্জ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের প্রথম অংশ আলাউদ্দিন স্যার তোমার সাথে কথা বলবো, তোমাদের সাথে কথা বলবে। তো আমরা এই 0 এবং -1 আর ই, এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ ইলেকট্রনকে প্রকাশ করার। আর এইটার প্রকাশ করার যে এই পদ্ধতিটা, এটাকে আমরা 0 এবং -1 দ্বারা এটা প্রকাশ করব। ওকে, তো চলো আমরা এরপরে যাই। ইলেকট্রন নিয়ে আমরা কয়েকটা কথা বলি এখানে। প্রথম হচ্ছে ইলেকট্রন কি জিনিস? পরমাণুতে অবস্থিত ঋণাত্মক চার্জবাহী মৌলিক কণিকা। তোমরা জানো পরমাণুর মৌলিক কণিকা যদি আমরা ভাগ করি, প্রথমে 2 ভাগে ভাগ হয়, স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা। এরপর আবার 2 ভাগে আমরা ভাগ করতে পারি, স্থায়ী মৌলিক কণিকাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই ইলেকট্রন হচ্ছে 3টা মৌলিক কণিকার মধ্যে একটা মৌলিক কণিকা। ঠিক আছে, তো পরমাণুর তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জবাহী মৌলিক কণিকা একটা। দ্বিতীয়ত 1897 সালে বিজ্ঞানী বানানটা এখানে একটু ভুল আছে, তোমরা দেখে নিও। জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। জে থমসন ইলেকট্রন, স্যার জে থমসন বলা হয়। আর ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.109 × 10⁻⁻28 গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। কুলম চার্জের 3টা একক আছে এখানে, কুলম। আর এই যে 1.6 × 10⁻19 কুলম ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻20 EMU, ইলেকট্রোমেস ইউনিট। আবার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4.80 × 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনের উপর ভিত্তি করে 3টা পদ্ধতিতে আমরা চার্জকে প্রকাশ করতে পারি। নাম্বার 1 কুলম, এবং নাম্বার 2 হচ্ছে EMU, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ESU। তাহলে কুলম হচ্ছে চার্জের একক, EMU চার্জের একক, ESU চার্জের একক। ওকে, 3টা এককে আমরা চার্জকে প্রকাশ করতে পারি। ওকে, তো আমরা পরবর্তী অংশে যাই।
ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শক্তি স্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ইলেকট্রন স্থির থাকে না, সর্বদা ঘূর্ণায়মান অবস্থা থেকে কোথায়? ইলেকট্রনকে নিউক্লিয়াসকে কেন্দ্র চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। কার চারদিকে? পরমাণুর চারদিকে। কোন পদ দিয়ে? কক্ষপথ বা শক্তি স্তর দিয়ে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। কোনো পরমাণুতে অবস্থিত ইলেকট্রন এবং প্রোটনের মোট সংখ্যা সমান থাকে বিধায় পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ থাকে। অর্থাৎ মোট ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা একটা পরমাণুতে সমপরিমাণে থাকে। ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জবাহী অর্থাৎ -1, আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জবাহী অর্থাৎ +1, আর যেহেতু একটা পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকবে, সুতরাং আলটিমেটলি পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ থাকবে। ওকে, এরপরে এই যে ইলেকট্রনের যে চার্জ আমরা পেয়েছি, এটা মিলিকন নামে এক বিজ্ঞানী তৈলবিন্দু পরীক্ষা দ্বারা এই চার্জের পরিমাণটা নির্ণয় করছে। অর্থাৎ চার্জ সম্পর্কে জানা গেছে মিলিকনের পরীক্ষার সাহায্যে। এই হচ্ছে ইলেকট্রন নিয়ে আমাদের সংক্ষিপ্ত জেনারেল কথাবার্তা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই? তো আসে আবার ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি? ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি জিনিস সেটা আমরা একটু দেখি। ইলেকট্রন বিন্যাস, তো ইলেকট্রন কোথায় থাকে, কিভাবে থাকে, তার ঘূর্ণনটা কীরকম হবে, অবস্থানটা কিভাবে থাকে, কীরকমভাবে অবস্থান করে, এই জিনিসগুলি আসলে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখি। তোমাদের লেখার দরকার নেই, কারণ এই যে লাইভটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে থাকবে, তোমরা পরেও দেখতে পারবে। সুতরাং এখন লেখে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু এটা থাকবে বারবার দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা শুধু এখন কথাগুলো একটু শোনো। ওকে, তো প্রথমে আসি আমরা পরমাণুর বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর এবং অরবিটাল সমূহে ইলেকট্রনের নিয়মতান্ত্রিক বিন্যাসকে ইলেকট্রন বিন্যাস বলা। অর্থাৎ পরমাণুর বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর এবং অরবিটাল, এই জায়গাসমূহে ইলেকট্রন কতগুলি নিয়ম মেনে অবস্থান করে। উইদাউট রুলসে কিছুই চলে না পৃথিবী, তোমরা ভালো করে জানো। নিয়ম যারা মানে না তাদেরকে তাদের জীবনেও কোনো শান্তি থাকে না। এই জন্য নিয়ম মেনে চলতে হবে, এবং ইলেকট্রনও কী করে? একটা নির্দিষ্ট নিয়ম মেনে অবস্থান করে। এই নিয়মগুলিকে সোজা কথা আমরা কি বলবো? ইলেকট্রন বিন্যাস বলি। অর্থাৎ পরমাণুর বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর এবং অরবিটাল সমূহে ইলেকট্রনের নিয়মতান্ত্রিক বিন্যাস, নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে যে বিন্যাস করা হয়, ওই বিন্যাসকে আমরা ইলেকট্রন বিন্যাস বলব। নিশ্চয়ই বুঝতে পেরেছ ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা। তাহলে আমরা নেক্সটে যাই। এই ইলেকট্রন বিন্যাস জানার জন্য আমাদেরকে যে জিনিসটা খুব প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো ইলেকট্রনের অবস্থান। আমরা প্রথমে বলে এসেছি যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে। তো এই চারপাশে যে ঘুরতে থাকে এই পথগুলিকে আমরা কক্ষপথ বা শক্তি স্তর বলি। এই শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করে। শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর আছে, সেখানেও ইলেকট্রন অবস্থান করে। উপশক্তি স্তরে অরবিটাল, অরবিটালের মধ্যে ইলেকট্রন বিন্যাস আছে, ঠিক আছে, অবস্থান করে। সুতরাং ওইগুলিকে একসাথে করে একটা ইলেকট্রনকে বর্ণনা করার জন্য, তাকে ব্যাখ্যা করার জন্য কতগুলি সংখ্যার অবতারণা করা হয়েছে, সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করার জন্য। ওই সংখ্যাগুলিকে এক কথায় আমরা কি বলি? কোয়ান্টাম সংখ্যা বলি। তো দেখি আমরা। আর কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরে, এসব বিষয় নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত চারটি রাশি রয়েছে। এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে সংজ্ঞাটা থেকে, কারণ এই কোয়ান্টাম সংখ্যার উপর কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এই জন্য তোমাকে যেটা প্রথমে বুঝতে হবে, শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষের চারদিকে কোন দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে, ওই চারটা জিনিস এখানে আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন। এই চারটা জিনিস হচ্ছে, এই চারটা রাশি হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত, একটার সাথে একটা রিলেশন আছে। এই রিলেশনযুক্ত চারটা জিনিসকে চারটা রাশি দ্বারা প্রকাশ করা হয়, আর এই চারটা রাশিকে এক কথায় আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই? অর্থাৎ ইলেকট্রনের চারটা প্রপার্টিসকে চারটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই চারটা সংখ্যাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো, সহজভাবে যদি আমরা এটা বলি। আর কোয়ান্টাম বলবিদ্যা এটা অনেক জটিল জিনিস, এই ব্যাপারে তোমাদের বইয়ে আলোচনা নেই, সুতরাং আমরা ওইদিকে যাব না।
আমরা শুধু যে জিনিসটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা শুধু বলে গেছি। ওকে, বিস্তারিত তোমরা বই যদি পড়তে চাও বই থেকে পড়তে পারবে, অথবা তোমরা জানতে পারবে বিভিন্নভাবে, গুগল করলেও জানতে পারবে। কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। কোয়ান্টাম সংখ্যাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। আমরা এখানে আমাদের এই আলোচনার মধ্যে এই 4টা সংখ্যা নিয়ে আলোচনা করব। নাম্বার 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নাম্বার 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল এর আরেকটা নাম আছে, বইয়ের মধ্যে তোমরা দেখবে। আরেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কয়টা পেলাম? মোট হচ্ছে 4টা। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয় এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। এই হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যাকে 4টা বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে যখনই আমরা n বলবো কি বুঝবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। যখনই আমরা l লিখবো কি বুঝবো? সহকারী কোয়ান্টাম সংখ্যা। যখনই আমরা m লিখবো তখন কি বুঝবো? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। যখনই আমরা s লিখবো অথবা ms অনেক সময় লিখি আমরা, তখন আমরা কি বুঝবো? স্পিন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা এখানেই তোমাদের মনে থাকার কথা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো আমাদের নেক্সট অপশনগুলিতে। তাহলে চলো এখন দেরি না করে আমরা দেখি তাহলে আমাদের পরের অপশনে কি আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, কী দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা। আমরা বলে আসছি n, ক্যাপিটাল n দ্বারা প্রকাশ, স্মল n, ক্যাপিটাল L নয়, স্মল n। এবং কেমিস্ট্রিতে কিন্তু স্মল n, ক্যাপিটাল N এগুলির কিন্তু আলাদা আলাদা অর্থ আছে। ওকে, সুতরাং কী দ্বারা প্রকাশ করা হয়? স্মল n দ্বারা প্রকাশ করা হয়, এই যে স্মল n। ওকে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কী জিনিস আমরা একটু দেখি। এটা হচ্ছে বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে কতগুলো সুনির্দিষ্ট বা নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে ঘূর্ণায়মান। আমি আবার বলছি, পরমাণু চারদিকে বোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ পরমাণু চারদিকে কতগুলো বৃত্তাকার পথে ঘুরে। ওকে, তো কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে নিউক্লিয়াসের চারদিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ ইলেকট্রনটা প্রধান নিউক্লিয়াস থেকে প্রথম শক্তি স্তরে থাকতে পারে, নিউক্লিয়াস থেকে দ্বিতীয় শক্তি স্তরে থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে। তো এখন কোন শক্তি স্তরে আছে এটাকে প্রকাশ করার জন্য আমরা কোয়ান্টাম সংখ্যাটাকে ব্যবহার করি। ওকে, তো ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থান করছে আমরা কোয়ান্টাম সংখ্যার মান থেকে সেটা বুঝতে পারবো। কিভাবে আসে আমরা এখানে দেখি। তাহলে কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় যখনই হবে n এর মান 1, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 ইত্যাদি হতে পারে। ওকে, n এর মান কখনো 0 হতে পারবে না। n উইল নট বি ইকুয়াল টু 0। কেন হতে পারবে না বলো তো দেখি? কারণ n যদি 0 হয়, n 0 হওয়ার অর্থ হচ্ছে কোনো শক্তি স্তর নাই। সুতরাং পরমাণু ইলেকট্রন তো অবশ্যই শক্তি স্তরে অবস্থান করবে, সুতরাং n এর মান 0 হতে পারবে না। এই জন্য আমরা 1 থেকে n এর মান শুরু হবে, মনে রাখতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যার এক একটি মান এক একটি শক্তি স্তরকে নির্দেশ করে। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে শক্তি স্তর নিম্নরূপ। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার যে মানগুলো আছে এক একটা মান কিন্তু এক একটা শক্তি স্তরকে নির্দেশ করবে। মনে রাখতে হবে একটা মান দ্বারা আমরা একটা শক্তি স্তরকে বুঝবো। তাহলে কী কী মান কোথায় আছে দেখি আমরা একটু। যখন n = 1 তখন শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর। অর্থাৎ n = 1 হলে আমরা প্রথম শক্তি স্তর, এবং এটাকে আমরা কে শেলও বলি। ওকে, আমরা কে, এল, এম, এন এগুলি নামের যে ইলাবোরেশনগুলি কেন এই বর্ণগুলিকে নেওয়া হয়েছে এই নামের ক্ষেত্রে সেই জিনিসগুলি আমরা আলোচনা করব। ওকে, নাম্বার 2 যখন n = 2 তখন শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল। যখন n = 3 তখন শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর বা এম শেল। ওকে, এই হচ্ছে তিনটা। n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর কে শেল, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর এল শেল, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর এম শেল। ওকে, নেক্সট n এর মান যখন 4 হবে তখন চতুর্থ শক্তি স্তর, 5 হলে পঞ্চম শক্তি স্তর, 6 হলে ষষ্ঠ শক্তি স্তর। অর্থাৎ আর এইগুলিকে আমরা কে, এল, এম, এন, ও, পি ইত্যাদি বর্ণ দ্বারা প্রকাশ করব।
ওকে। আচ্ছা, আমি প্রথমে বলে এসেছি যে এনের মান শক্তি স্তরকে নির্দেশ করে। শক্তি স্তরের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন কোন শক্তি স্তরে কতটি থাকবে তা একটি সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, যেটা তোমরা সবাই জানো। এবং জাস্ট রিমাইন্ডার আর কি, আজকে আমি প্রথমেই বলেছি আমার যে লেকচার সেটা হচ্ছে তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা, রিক্যাপ বলি যেটাকে আমরা। আগের কথাগুলি আমরা এখন বলছি তোমাদের রিক্যাপ হওয়ার জন্য। একটি শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে তা যে সূত্র দ্বারা নির্ধারিত হয় তা হলো 2n² রুল। তোমরা সবাই জানো 2n² রুল। যখন n = 1 অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, এখানে 1টা বসিয়ে দাও, 1 উপর স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে 2 × 1 = 2। যখন n = 2 তখন দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট মিনস এই সূত্রতে তুমি 2 বসাই দাও, n এর জায়গায় বসিয়ে দিলে কি হলো? 2² মানে 4, 4 × 2 = 8। দেন n যখন 3 তখন তৃতীয় শক্তি স্তর, দ্যাট মিনস n এর মান 3, 3² 2 × 3² = 18। ওকে, তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টা। নেক্সটে আসি আমরা, n যদি 4 হয় তাহলে কয়টা থাকবে? 2 × 4² 32, আর n যদি 5 হয় পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকবে 5², দ্যাট মিনস 25 × 2 = 50। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার কোনো বইয়ে লেখা আছে n = 6 হলে মোট ইলেকট্রন থাকবে কয়টা? 6, 32 × 2 36 × 2 = 72। যাই হোক, তো আমরা যেটা বলছি, যদি n এর মান সাধারণত একটি শক্তি স্তরে, আমরা পরবর্তী আর বিস্তারিত আলোচনা করবো এগুলি, একটি শক্তি স্তরে 32টার বেশি ইলেকট্রন থাকে না সাধারণত। কেন থাকে না? কারণ এখানে ইলেকট্রন বিন্যাসের রুলস আছে, বিভিন্ন রুলস। আব্বার রুল অনুসারে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর পুরোপুরি ফিল আপ না করেই কখনো কখনো উপর শক্তি স্তরে চলে যায়। ঠিক আছে, এখানে n+l এর একটা মানের উপর নির্ভর করা হয়, এটাকে আব্বার রুল বলা, আব্বার নীতি বলা হয়। তো যাই হোক, আমরা ওইগুলি বিস্তারিত আলোচনা করবো। অর্থাৎ একসাথে ইলেকট্রন 32টার বেশি ইলেকট্রন একটা শক্তি স্তরে প্রবেশ করতে পারে না, সঙ্গত কারণগুলি আমরা পরে বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে আমরা এই রুলস অনুসারে, অর্থাৎ 2n² রুল অনুসারে ইলেকট্রন কয়টা থাকবে সেই জিনিসটা আমরা এখানে জানতে পারলাম। ক্লিয়ার? ওকে ওকে। নেক্সটে আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা এখানে কি বুঝি? এখানে লেখাটা মনে একটু ছোট হয়ে গেছে, তোমাদেরকে একটু কষ্ট করে বুঝতে হবে। আমরা পরবর্তীতে আমরা লেখাগুলি একটু বড় করে নিব। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তর কতগুলি উপশক্তি স্তরে বিভক্ত থাকে? কতগুলি উপশক্তি স্তরে বিভক্ত থাকে? একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে অরবিটালের আকৃতি প্রকাশ করা হয় এবং একে L দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিশ্চয়ই এখানে সংজ্ঞাটা বুঝতে পেরেছ যে আমরা কি বলতে চাচ্ছি। প্রধান শক্তি স্তরের ভিতরে কতগুলো উপশক্তি স্তর থাকবে, ওই উপশক্তি স্তরগুলিকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা। আবার আর উপশক্তি স্তরের মূলত এখানে আকৃতিটাকে প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তার সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বুঝি আমরা? প্রথম কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মধ্যে একটি সম্পর্ক আছে। আমরা প্রথমেই বলেছি যে এরা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত রাশি। দ্যাট মিন্স একটা কোয়ান্টাম সংখ্যার সাথে আরেকটা কোয়ান্টাম সংখ্যার একটা রিলেশন আছে। এই রিলেশনটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাথে স্পিন কোয়ান্টাম সংখ্যার, এভাবে একটা ক্রমানুসারে একটা রিলেশন আছে। ওই রিলেশনটাকে আমরা এখন দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে সম্পর্কটা কি। দ্যাট মিন্স এটা কি হচ্ছে সম্পর্কটা? L = 0 থেকে n-1 পর্যন্ত। আমি আবারও বলছি 0 থেকে n-1 পর্যন্ত। দ্যাট মিন্স L এর মান 0 হবে, 0 থেকে n-1 পর্যন্ত হবে। ওকে, তাহলে n-1 n এর মানটা এখানে বসাবো আমরা, আর 0 অবশ্যই থাকবে, 0 মাস্ট, আর বাকি মানটা আসবে n-1 থেকে। দেখি আমরা তাহলে এই জিনিসটা একটু দেখি। দেখো n = 1 হলে L =
জিরো থেকে 1 মাইনাস ওয়ান। 1 মাইনাস ওয়ান কেন লিখলাম? কারণ আমরা বলছি n মাইনাস ওয়ান পর্যন্ত, যেহেতু n এর মান 1, সুতরাং n এর জায়গাতে আমরা 1 বসিয়ে দিচ্ছি। দ্যাট মিনস 1 মাইনাস ওয়ান, এখানে একটা জিরো আসবে, তার মানে জিরো থেকে জিরো, জিরো থেকে জিরোতে কোনো শব্দ নেই, অর্থাৎ l ইজ ইকুয়াল টু জিরো। জিরো থেকে জিরোর মধ্যে মাঝখানে শুধু জিরোই আছে, তার মানে l ইজ ইকুয়াল টু জিরো। আমি আবারও বলছি, দেখো n ইজ ইকুয়াল টু 1 হলে l ইজ ইকুয়াল টু জিরো থেকে 1 মাইনাস ওয়ান, অর্থাৎ জিরো থেকে জিরো পর্যন্ত, দ্যাট মিনস l ইজ ইকুয়াল টু জিরো। তাহলে n ইজ ইকুয়াল টু 1 হলে l ইজ ইকুয়াল টু জিরো। নেক্সটে আসি আমরা, n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, আমরা l ইজ ইকুয়াল টু জিরো থেকে 2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস n মাইনাস ওয়ান, n এর জায়গাতে 2 বসালাম। জিরো থেকে 2 মাইনাস ওয়ান, 2 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে? 1। তার মানে জিরো থেকে 1, জিরো থেকে 1 এর মধ্যে কয়টা অক্ষর আছে, কয়টা ডিজিট আছে? জিরো আছে আর 1 আছে, দ্যাট মিনস l এর মান হচ্ছে 0 আর 1, দুইটা মান। ওকে, নেক্সটে n ইজ ইকুয়াল টু 3 হলে l ইজ ইকুয়াল টু জিরো থেকে 3 মাইনাস ওয়ান। 3 মাইনাস ওয়ান মানে হচ্ছে 2, দ্যাট মিনস l এর মান হবে 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত কী আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, দ্যাট মিনস এখানে 3টা মান হবে, l ইজ ইকুয়াল টু 0, 1, 2। ওকে, অর্থাৎ তুমি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা, সেটা কি যে n মাইনাস ওয়ান, দ্যাট মিনস n এর মান যত বসাবে, দ্যাট মিনস 3, এখানে 3 বসালাম আমরা, 3 থেকে 2 বিয়োগ দিলে, 1 বিয়োগ দিলে যত থেকে 2, দ্যাট মিনস 0 থেকে 2 পর্যন্ত মানগুলি হবে। কয়টা মান? 0 থেকে 2 পর্যন্ত, 0, 1, 2। ওকে, এরপরে n ইজ ইকুয়াল টু যদি 4 হয়, 4, n ইজ ইকুয়াল টু 4 হলে l ইজ ইকুয়াল টু 0 থেকে 4 মাইনাস ওয়ান। 4 মাইনাস ওয়ান মানে হচ্ছে 3, তার মানে 0 থেকে 3, 0 থেকে 3 মানে হলে 0, 1, 2, 3, 0, 1, 2, 3। কয়টা মান হলো তাহলে এখানে? 1, 2, 3, 4। একইভাবে যদি আমরা যেতে থাকি, তাহলে n ইজ ইকুয়াল টু 5 হলে l ইজ ইকুয়াল টু 0 থেকে 4 পর্যন্ত, দ্যাট মিনস 0, 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? তাহলে আমরা l এর মান পেলাম এবং l এর মান থেকে, n এর মান থেকে আমরা l এর মানগুলি বের করলাম। l এর মান দ্বারা আসলে কি বুঝবো আমরা? এখানে দেখো একটা কথা লেখা আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। l এর এক একটি মান এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করে। তার মানে l এর মান দ্বারা আমরা কি বুঝবো? উপশক্তি স্তরকে বুঝবো। ওকে, তাহলে l এর এক একটি মান দ্বারা এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করে। তো এখানে যদি নির্দেশ করে, তাহলে আমরা দেখি কোন মান দ্বারা কোন উপশক্তি স্তরকে নির্দেশ করে, এটা আমরা একটু দেখব। l এর এক একটি মানকে এক একটি বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়, নিম্নে তা উল্লেখ করা হলো। তার মানে l এর মানগুলি যখন আমরা লিখব, কী কী মান পেলাম আমরা? l ইজ ইকুয়াল টু 0 পেয়েছি, l ইজ ইকুয়াল টু 1 পেয়েছি, l ইজ ইকুয়াল টু 2, 3, 4। ওকে, তো l এর মানগুলি না লিখে এদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা বর্ণ লিখব। কি লিখব? দেখো, l এর মান, উপস্তরের নাম, উপশক্তি স্তরের নাম এবং নামের উৎস। এখানে দেখো l ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা উপশক্তি স্তরের নাম হইল s, আর s কতটা আসছে? শার্প থেকে, শার্প। নাম্বার 2, l ইজ ইকুয়াল টু 1 হলে উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করব? p দ্বারা। এই p কথাটা আসছে প্রিন্সিপাল কথাটা থেকে, প্রধান। l ইজ ইকুয়াল টু 2, উপশক্তি স্তর হচ্ছে d, এবং এই কথাটা আসছে ডিফিউজ কথা থেকে আসছে। আর l ইজ ইকুয়াল টু 3, উপশক্তি স্তর হচ্ছে f, এই কথাটা আসছে ফান্ডামেন্টাল কথা থেকে। অর্থাৎ এই নামের উৎসগুলি হচ্ছে এটা, আর বর্ণ হচ্ছে। এখন আমরা যখন 0 লিখলাম, 0 যেখানে আমরা s দেখব, তখন আমরা কি বুঝবো? যে l এর মানটা হচ্ছে 0। যেখানে আমরা p দেখব ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, তখন আমরা বুঝবো l এর মান হচ্ছে 1। যেখানে আমরা d দেখব, তখন আমরা কি বুঝবো? l এর মান হচ্ছে 2। যেখানে আমরা f দেখব, আমরা বুঝবো l এর মান হচ্ছে 3। ওকে, এখন এই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা। দ্যাট মিন এরপরে আসি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের অরবিটাল সমূহের ওরিয়েন্টেশন বা বিন্যাস, বিভিন্ন ত্রিমাত্রিক বিন্যাস, মানে চুম্বক ক্ষেত্রের প্রভাবে। তোমরা জানো, ঘূর্ণনত যে কোনো একটা বস্তু, ফিজিক্সে তোমরা ভালো করে জানবে এটা, একটা বস্তু যখন ঘুরতে থাকে, তখন সে যে জায়গায় ঘুরতে থাকে তার ভিতরে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন যে অরবিটালে থাকে, অরবিটাল সমূহের একটা বিন্যাস বা ওরিয়েন্টেশন হয়। ওকে, এই বিন্যাস
প্রকরণ সমূহকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করা হয় সেই কোয়ান্টাম সংখ্যাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবারও বলছি, তাহলে ইলেকট্রন সমূহের ঘূর্ণনের ফলে যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ওই চুম্বক ক্ষেত্রটা যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় ওই চুম্বক ক্ষেত্রটাকে একটা চুম্বক ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে চুম্বক ক্ষেত্রে একটা বিন্যাস ঘটে, ওরিয়েন্টেশন ঘটে। ওই ওরিয়েন্টেশন বা অরবিটাল সময়ের যে বিন্যাসটা হয়, কারণ ইলেকট্রনগুলো মূলত অরবিটালে অবস্থান করে, তোমরা জানো, অরবিটাল সময়ের বিন্যাসটাকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে, একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে সম্পর্ক, লেখাটা একটু ছোটো মনে হতে পারে, আমি এই জন্য পড়ে দিচ্ছি। দেখো, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এম ইজ ইকুয়াল টু মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এই যে এই জায়গাটা একটু দেখো ভালো করে, এম ইজ ইকুয়াল টু মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, এ হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এবং মানটা তুমি কীভাবে বার করবে, এই সূত্রের সাহায্যে তুমি মানটা বের করতে পারবে। চলো আমরা তাহলে সূত্রটা একটু ইলাবোরেট করি। এখানে দেখো, আমরা এটা একটু মুছে ফেলি। এখানে যখন এল ইজ ইকুয়াল টু 0, বলো তো দেখি, এল ইজ ইকুয়াল টু 0 হলে আমরা কোন উপশক্তি স্তরকে পেয়েছিলাম 0-র জন্য? অবশ্যই এস উপশক্তি স্তর। ওকে, তখন এম এর মান কত হবে তা আমরা সূত্রের সাহায্যে বুঝব। সূত্রটা কী ছিল? এম ইজ ইকুয়াল টু মাইনাস এল থেকে প্লাস এল। তার মানে হচ্ছে এখানে এল এর মান যত হবে, মানে 0 হইল, তাহলে -0 থেকে +0 পর্যন্ত। তাহলে -0 থেকে +0 মানে কি? মানে কিছুই না, 0। ওকে, তার মানে এম এর মান হবে শুধু 0। আচ্ছা, এরপর আসি আমরা এল ইজ ইকুয়াল টু যখন 1, তার মানে -1 থেকে, এই যে দেখো আমি যদি এখানে -1 আর +1, তাহলে -1 এবং +1 এর মাঝখানে কী কী? আচ্ছা, কে বলতে পারবা দেখি? -1 এবং +1 এর মাঝখানে -1 আছে, 0 আছে এবং 1 আছে। ওকে, তার মানে দেখো -1, 0 এবং 1 এই তিনটা মান হবে যখন এল ইজ ইকুয়াল টু 1 হবে, তখন এম এর এই তিনটা মান হবে। একইভাবে যদি আমরা এগোতে থাকি, যখন এল ইজ ইকুয়াল টু 2, ওকে, এল ইজ ইকুয়াল টু যখন 2 হবে, তখন এম ইজ ইকুয়াল টু +2 থেকে -2 পর্যন্ত। দ্যাট মিন্স এখানে মান হবে +2, +1, 0, -1, -2। আবার বলছি, যেহেতু +2 থেকে -2, -2 থেকে আসো, -2, -1, 0, 1, 2, এই 5টা মান হবে। -2, -1, 0, 1, 2। এল ইজ ইকুয়াল টু যখন 3 হবে, তখন এম এর মান হবে +3 থেকে -3 পর্যন্ত। +3 থেকে -3 পর্যন্ত। +3 থেকে -3 পর্যন্ত হলে কয়টা মান হয় দেখো? -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে মান কয়টা হলো? মোট 7টা মান হলো এখানে। একইভাবে যদি আমরা 4-এ যাই, এল ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তখন -4 থেকে +4, দ্যাট মিনস -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এই 9টা মান হলো এখানে। ওকে, তাহলে আমরা ব্যাপারটা খুব সহজে বুঝতে পারলাম যে এল, এম এবং এন কীভাবে সম্পর্কযুক্ত এবং কোন কোন সূত্রের সাহায্যে তারা সম্পর্কযুক্ত। ওকে, এই সূত্রগুলি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং মানগুলোও মনে রাখতে হবে, কারণ এগুলির উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা করব। ওকে, তাহলে এখন আমরা দেখি এম এর এক একটি মান এক একটি অরবিটালকে নির্দেশ করে এবং একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। দেখো কথাটা আবার পড়ো এবং আমি বলে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি। এম এর এই যে এম এর জন্য একটা মান পেলাম, এখানে এম এর জন্য এখানে 3টা মান পেলাম, এখানে 5টা, এখানে 7টা, এখানে 9টা। এই কথাটা, এই মানগুলির মানে কি? মানে হচ্ছে এম এর মানটা পেয়েছি আমরা কার জন্য? এল এর জন্য। দ্যাট মিনস এল ইজ ইকুয়াল টু 0 হলে এম এর মান কয়টা হইলো? একটা। তার মানে এই যে এস উপশক্তি স্তর আছে, এর মধ্যে একটা মাত্র অরবিটাল থাকবে, কারণ এম এর এক একটি মান এক একটি অরবিটালকে নির্দেশ করবে। আমি আবারও বলছি, কথাটা মনোযোগ দিয়ে শুনো। এম এর এক একটি মান এক একটি অরবিটালকে নির্দেশ করবে। প্রথমে আমরা এম এর কয়টা মান পেলাম?
একটা মান পেলাম। একটা মান পাওয়ার পরে এখানে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এম এর যেহেতু একটা মান পেয়েছি, কার জন্য পেয়েছি? এল এর জিরোর জন্য। দ্যাট মিনস উপশক্তি স্তর যখন এস হবে তখন আমরা একটা মান পেয়েছি, দ্যাট মিনস 0, অর্থাৎ এস উপশক্তি স্তরের জন্য একটা মাত্র অরবিটাল থাকবে। একইভাবে আমরা এল ইজিক্যাল টু যখন 1 অর্থাৎ পি উপশক্তি স্তরের জন্য এম এর মান পেয়েছি তিনটা মান মানে হচ্ছে তিনটা অরবিটাল মানে হচ্ছে পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল থাকবে। একইভাবে ডিতে তাহলে কয়টা অরবিটাল থাকবে? 5টা অরবিটাল। এল এ কয়টা? এফ উপশক্তি স্তরে থাকবে 7টা অরবিটাল, আর জি উপশক্তি স্তর থাকবে 9টা অরবিটাল। তার মানে আমরা কিন্তু এখান থেকে দেখো, তোমরা একটু জিনিস খেয়াল করে, এন এর এক একটি মান এক একটি শক্তি স্তরকে নির্দেশ করবে। এন আমরা যদি এখানে লিখি আবার দেখো, এন এর এক একটি মান এক একটি শক্তি স্তরকে নির্দেশ করবে, এল এর এক একটি মান এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করবে, এম এর এক একটি মান এক একটি অরবিটালকে নির্দেশ করবে। আমরা কিন্তু একটা ক্রম পেয়ে গেছি এখানে, শক্তি স্তর, উপশক্তি স্তর আর অরবিটাল। তাহলে শক্তি স্তরকে কী দ্বারা আমরা প্রকাশ করব? এন দ্বারা। উপশক্তি স্তরকে কী দ্বারা প্রকাশ করব? এল দ্বারা। আর অরবিটাল সমূহকে কী দ্বারা প্রকাশ করব? এম দ্বারা। এই হচ্ছে 3টা মানের 3টা ক্রম, এবং এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে কিন্তু আমরা মানগুলিও বের করেছি। সম্পর্কটা কীরকম ছিল আমি একটু রিকেপ করি, তোমরা একটু খেয়াল করতে পারো কিনা দেখো, মনে রাখতে পারছো কিনা। 1 নম্বর সম্পর্ক ছিল n ইজ ইকুয়াল টু 1 হলে, সরি n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এভাবে চলতেছিল। আর n এক একটা শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে এখানে আমরা 2n² সূত্র দ্বারা প্রকাশ করে এসেছি। 2 নম্বর l এবং n এর মধ্যে সম্পর্ক ছিল l ইজ ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ n এর মান, l এর মান হবে, n এর মান যত হবে, এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, যেহেতু n ইজ ইকুয়াল টু l ইজ ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ এখানে যদি আমরা 1 বসাই তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে একটা মান পাই, ঠিক আছে? 1 এর জন্য একটা মান, যদি 2 বসাই 2টা মান পাই, 3 বসালে n এর মান 3 হলে 3টা মান পাই, n এর মান যদি 4 হয় তাহলে 4টা মান পাই। তার মানে এর অর্থ কি? যেহেতু l এর এক একটি মান এক একটি উপশক্তি স্তর নির্দেশ করে, n এর মান যদি 1 হয় তাহলে l এর মান একটা, দ্যাট মিনস একটা উপশক্তি স্তর। n এর মান যদি 2 হয়, l এর মান 2টা, দ্যাট মিনস 2টা উপশক্তি স্তর। n এর মান 3 হলে 3টা, দ্যাট মিনস 3টা হবে। অর্থাৎ n এর মান যত হবে তার ততটা উপশক্তি স্তর থাকবে। অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তরে 3টা উপশক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তরে 4টা উপশক্তি স্তর, 5 নম্বর শক্তি স্তরে 5টা উপশক্তি স্তর। অর্থাৎ শক্তি স্তরে আবারও ব্যাপারটা দেখো, যতটা n এর মান যত হবে আমরা l এর মান ততটা পাচ্ছি। এক একটা মান যেহেতু একটা উপশক্তি স্তরকে নির্দেশ করে, সুতরাং n এর মান যত, উপশক্তি স্তরের সংখ্যা তত। তার মানে 4 নম্বর শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে? 4টা, S P D F। ওকে। 3 নম্বর শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে? 3টা, ঠিক আছে, S P D। বোঝাতে পারছি কথা? এগুলি নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব, কোনটা সম্ভব কোনটা সম্ভব না। আমি যদি এখানে 2D লিখি, এটা সম্ভব কিনা আমরা দেখব, এটাকে আদৌ লেখা যাবে কিনা 2D, কারণ 2D লিখতে গেলে এটা ভ্যালিড কিনা। হ্যাঁ, আমরা এই কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা এগুলি যাচাই করে দেখব। ওকে, তাহলে আমরা এখানে কি কি পড়লাম, তাহলে আজকের পড়াটার একটু রিকেপটা আমরা একটু দেখি। আর আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা 45-এ চলে আসছি। আমি কমেন্টসগুলি তোমাদের পরে দেখব, দেখে রিপ্লাই করব। ওকে, তো আমাদের ক্লাসের পিরিয়ড শেষ। আমরা তাহলে কতটুকু আসলাম? এম এর এক একটি মান এক একটি অরবিটালকে নির্দেশ করে এবং একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। আজকের পড়ার লাস্ট টপিক হচ্ছে এটা, একটি অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকবে। এবং এরপরে আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে নেক্সট ক্লাসে যাব। তার আগে আমরা যে যে জিনিসগুলি পড়লাম, ইলেকট্রন সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি, ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা পড়েছি। এরপর আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম, এই 3টা কোয়ান্টাম সংখ্যাকে সম্পর্কে পড়েছি এবং তাদের মধ্যে সম্পর্ক দেখেছি এবং মানগুলি বের করেছি। এই হচ্ছে আজকের লেকচারের মূল বিষয়বস্তুসমূহ। আশা করি তোমরা বাসায় পড়ার জন্য যে উপকরণ দরকার, আমি আজকে এই লেকচারের মাধ্যমে তোমাদেরকে এই উপকরণগুলি দিতে পেরেছি। মনে রাখতে হবে, তোমার পড়া তোমাকে পড়তে হবে।
তোমার জীবন তোমাকেই গড়তে হবে এবং আমরা শুধু তোমাদের জন্য একটা নিয়ামক হিসেবে কাজ করব, গাইড হিসেবে কাজ করব। আমাদের কথা শুনলে, আমাদের মতো করে চললে তুমিও উপকৃত হবে, হ্যাঁ, আলটিমেটলি তুমি গেইনার হবে, তোমার ফ্যামিলি গেইনার হবে। তো এই মহামারীতে তোমরা ভালো থাকো, বাসায় থাকবে এবং ফ্যামিলির কাছেই থাকবে এবং মা বাবার কথা মেনে চলবে। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে এবং আমাদের এই লেকচারগুলি নিয়মিত ফলো করবে। হ্যাঁ, বাইরে খুব একটি আসা দরকার আছে বলে আমি মনে করি না, যেহেতু সরকার তোমাদেরকে বাসায় থাকতে বলছে। তো সরকারের নির্দেশ এবং মা বাবার নির্দেশ মেনে চলবে, এইটুকু প্রত্যাশা করে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।